নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরার এক্সপিরিয়েন্স হয়ে থাকে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে শেয়ার করতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের পেজটা প্লিজ ফলো করে নিও। তাহলে চলো আজকে গল্প শুরু করা যাক। পূর্ণিমার রাত ছিল, চাঁদের আলোয় চারিদিকে আলো ছড়াচ্ছিল। হলুদ লাইটে আলোয় সঙ্গীত মঞ্চ আরোই সুন্দর লাগছিল। গিটারের আওয়াজ শুনে সঙ্গীত মঞ্চ আরোই সুন্দর ও রহস্যময় করে তুলেছিল। হঠাৎ করে চিৎকারের আওয়াজ শুনে পুরো সঙ্গীত মঞ্চের আকর্ষণীয় জায়গাটাই পাল্টে দেয়। এই সঙ্গীত মঞ্চে দাঁড়ানো লোক যেন শ্মশান ঘাট থেকে উঠে এসেছে। তার পাশে এক বয়স্ক লোক আর দর্শকের মধ্যে অজ্ঞান এক লোক বসেছিল, মহেশ। তার মধ্যে জ্বলন্ত মানুষ নিজের পাশে দাঁড়ানো লোক রিতমকে বলল, আমার পুরো গানটাই নষ্ট করে দিল চিৎকার করে। কতবার অজ্ঞান হবে আমায় দেখে। একে তোলো রিতম। ঠিক আছে, দেখছি আমি। রিতম গিয়ে মহেশের মুখে জল ফেলল। তাতে মহেশের জ্ঞান ফিরে আসে আর বলে, তোমরা কে? জ্বলন্ত মানুষটা বলল, নিজের ভাইকেই চিনতে পারছিস না? ছোটু, তুই আছিস? আমায় ছেড়ে দে, আমি কিছু করিনি রে ছোটু। জ্বলন্ত মানুষটা বলল, তুই দাদা এই ব্যাপারে কবে থেকে জানতিস? মহেশ বলল, বলছি, সব বলছি। অনেক আগের সময় থেকেই চরণ, শিবাঙ্গী, অভিনব আমায় বলেছিল। আমি লোভে পড়ে গেছিলাম ছোট। বাবা নিজের সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি তোর নামে করে দিচ্ছিল। জ্বলন্ত মানুষ জোরে জোরে হাসতে লাগলো আর বলল, ব্যাস, আর কিছু শুনতে চাইছি না। রিতম বলতে রিতম গিটার বাজানো তার দিয়ে মহেশের গলা কেটে দিয়ে মেরে ফেলে। সেই জ্বলন্ত মানুষ কিছু মনে করতে লাগলো। হায় রে এই ছলনা, বলে জোরে জোরে হাসতে লাগলো। এই ঘটনা কিছু বছর আগেই ঘটেছিল। রাতের সময় ছিল, গাড়িতে করে সঙ্গীত মঞ্চ বাড়ি ফিরছিল নিজের রিতমের সাথে। তো আজকের অনুষ্ঠান কেমন লাগলো রিতম? খুব ভালো স্যার। স্যার বলবে না, কতবার তো বলেছি। ছোটবেলা থেকে আমায় দেখাশোনা করেছেন, আমায় আপনি অজয় বলবেন। এবারে বলুন কেমন লাগলো আমার গানের? রিতমও হাসতে হাসতে বলল, ঠিক আছে ছোটবাবু, আপনি শেষে যে কবিতা পড়েছিলেন সেটাও খুব সুন্দর ছিল, আপনার উপর মানাচ্ছিল। অজয় হাসতে হাসতে বলল, সেটাও আমার প্রথম কবিতা ছিল, যেটা আমি কলেজের সময় লিখেছিলাম। তখনই চরণের ফোন করে। হ্যাঁ চরণ, বল, এতদিন পর ফোন করলি? ফোনের ওপার দিয়ে চরণ বলল, না রে, এমনি। শুনলাম তোর গানের অনুষ্ঠান খুব ভালো হয়েছে। আয় ভাই, ব্রিজের এখানেই সবাই আছি, তোর সময় থাকলে দেখা করে যা। অজয় বলল, কি বলিস ভাই, আসছি দাঁড়া। আমি ব্রিজের রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু তুই কিভাবে জানিস আমি ব্রিজের রাস্তা দিয়ে যাতায়াত করি? তোর মহেশ দাদা বলেছিল। আয়, তোর প্রেমিকা শিবাঙ্গী আর বন্ধু অভিনব আছে। ঠিক আছে, আসছি, বলে রিতমকে বলল, চলুন, রাস্তায় যখন ব্রিজ আসবে তখন গাড়ি থামিয়ে দেবেন, এমনি আপনি বলবেন। বলে কিছু দূর যাওয়ার পরে অজয় রিতম গাড়ি থামিয়ে দেয়। রিতম বলে, ব্রিজের এখানে তো চলে এসেছি, কিন্তু আপনার বন্ধুদেরকে তো দেখা যাচ্ছে না। তখনই কোথা থেকে
গুলি চলা শুরু করে। তাতে আজে ভয়ে হাত পা ঠান্ডা পড়ে যায়। রিতমও জিজ্ঞাসা করলো, কি হয়েছে ছোটবাবু? বন্দুকের একটা গুলি রিতমের হাতে লেগে যায়। অজয় গাড়ি থেকে বাইরে বেরিয়ে রিতমকেও গাড়ি থেকে বের করে। তখনই কারোর হাঁটার আওয়াজ শোনা যায়। সামনে চরণ, শিবাঙ্গী, অভিনব দাঁড়িয়েছিল। তো চেষ্টা খাটনি পুরোটাই বোঝা যায়। তখনই শিবাঙ্গীও হাসতে লাগলো, বলল, সঙ্গীতকার বাবু, আমাদেরকেও একটা গান শোনান না কবিতার সাথে। তখনই অভিনবও বলল, এবার থেকে হয়তো গান আর কোনোদিনই শুনতে পাবো না। এবারে তো স্বর্গে আর আমরা নরকে। আজে রেগে বলল উঠল, এবারে হয়তো নিজের পরিচয় পেয়েছি, এতদিনের কষ্টে ফল। চরণ বলল, এই প্রশ্নের উত্তর আজে আরও রেগে যায় আর জোর গলায় বলে, আমি তোদেরকে জিজ্ঞাসা করছি না, আমি জিজ্ঞাসা করছি সেই ভগবানকে, তোদেরকে না। তোরা এই কথা জিজ্ঞাসা করার মানুষই না। শিবাঙ্গী বলল, তো তুই কি জানতে চাস না আমরা তোকে কেন মারছি? অজয় বলল, তোর একতরফা ভালোবাসা আমি না করে দিয়েছি, এটাই তোর রিজন না? চরণ যে তোকে পছন্দ করে, সে ভাবে তুই আমাকে ভালোবাসিস বলে তুই ওর দিকে ফিরেও তাকাস না, তাই কারণ হচ্ছে আমার প্রতিষ্ঠা আর শেষ অভিনব লোভে আমায় কর্মচারী আমায় টাকা দেখে আমায় মারতে চাইছে। চরণ, কথা বলার খুব শখ আছে না? এই রিতমকে তুই যে নিজের বাবার মতো দেখিস, তাকে যখন তোর সামনেই মেরে ফেলবো তখন দুজনেই কষ্ট পাবি। চরণ তাদের দুজনের পায়ে গুলি করে দেয়। অভিনব রিতমের গলা চেপে মারার চেষ্টা করে। তার সামনেই বাবার সমান রিতমকে মারতে দেখে তার প্রাণ বেরিয়ে আসে। অভিনব, নে দেখ, এবারে একে মেরেই দেব বলে জোরে জোরে হাসতে লাগে। অজয়, না না, রিতম বলে দিয়ে চিৎকার করতে লাগে। রিতমকে মেরে ফেলে আর সঙ্গীতকার অজয়কে তার মাথায় গুলি করে তাকে মেরে ফেলে চরণ। রিতম, এই বাজে লোককে মৃতদেহ নিয়ে যাও আর এর ফোন দিয়ে বাকি তিনজনকে মেসেজ করে ডাকো। যা বলবেন ছোটবাবু। সেই দিন আর দূরে নেই, আমাদের মুক্তি আর প্রতিশোধে রাত আসতে বলে নিজের শত্রুদের অপেক্ষা করতে থাকে। ওদিকে চরণের বাড়িতে শিবাঙ্গী আর অভিনব এসেছিল। কি হয়েছে চরণ, আমাদের এত তাড়াতাড়ি আসতে বললি, যেন কোনো বড় জিনিস পেয়ে গেছিস? চরণ হাসতে হাসতে বলল, বড় জিনিস তো পেয়েছি, কত টাকার পাহাড় যে রেখে গেছে মরে যাওয়ার সময়, এখনো শেষ হয়নি। কে, অজয়? হ্যাঁ হ্যাঁ, না তো কে। যেদিন আমরা মেরেছিলাম সেদিন নিজের সাথে কিছু হিরে নিয়ে বেরিয়েছিল। ব্রিজের নিচে তার কবরের সাথে মাটির নিচে রয়েছে, সেটা আমাদের বের করতে হবে। শিবাঙ্গী হাসতে হাসতে বলল, এটাই হওয়া উচিত ওর সাথে, মরার পরও যেন শান্তি না পায় আর নিজেকে লুকতে দেখেও কবরও যেন শান্তিতে না থাকতে পারে। অভিনব বলল, চুপ কর শিবাঙ্গী, কি যেন তোর কি ভালোবাসা ছিল। আর চরণ, এটা তোকে কে বলল? আমাকে ওর প্রিয় দাদা মহেশ বলেছে। কিন্তু আমাদেরকে কেন বলল? এইটুকুনি কাজ সে তো নিজেই করে নিতে পারত, সব টাকা ওরই হয়ে যেত। চরণ, ওর সাহস তো নেই, না হলে আমাদের দ্বারা নিজের ভাইকে কেন মারত? সে তো তার সামনেও আসেনি, এটাতেও ও ভয় পেয়ে গেছে, কোনো কিছুতে ফেসে না যায় তাই। সত্যি মাথা মোটা আর আর ভীতুও তো আছেই।
না হলে নিজের ভাইকে যদি বলতো সে তো সব কিছুই দিয়ে দিত, কিন্তু সে ভাবলো হয়তো আজে সব কিছুই খেয়ে নেবে, তাকে কিছুই দেবে না। চরণ, কাল রাতেও আবার ওকে লুটবো, ওকে কবরেও তাকে শান্তিভাবে থাকতে দেবো না বলে হাসতে লাগলো। কিন্তু তাদের এই হাসি থাকবে নাকি চিৎকারে পরিণত হবে সেটা সময় আসলেই তারাই জানতে পারবে। পরের দিন রাতে তিনজনে মিলে ব্রিজের নিচে পৌঁছায়। কিছুক্ষণ মাটি সরানোর পর তার মৃতদেহ পায়। সেই মৃতদেহ মহেশের ছিল। তখনই সঙ্গীতকার সেই ধুন বাজাতে লাগে। পিছনে আজে দাঁড়িয়েছিল, তার সাথে তার বাবা সমান রিতম সাথে ছিল। আজে নিজের গিটার দিয়ে তাদের দিকে ছুঁড়ে মারে, তাতে তিনজনে অজ্ঞান হয়ে পড়ে। মঞ্চ তৈরি হয়ে গেছে। দর্শকের মধ্যে শিবাঙ্গী, চরণ, অভিনব গিটারে তার দিয়ে বাঁধা ছিল, আর সঙ্গীতকার নিজের জীবনে শেষ গান করছিল। গিটারে মিউজিক আসা শুরুই হলো। সেটা সুন্দরের সাথে ভয়ানকও লাগছিল। রিতম বলে, খুব ভালো ছোটবাবু। ধন্যবাদ ধন্যবাদ। রিতম, শিবাঙ্গী, আজে এটা তুমিই আছো তো? না, সঙ্গীতকার, আজে তো মরে গেছে। তো কি বলবি নিজেদেরকে বাঁচানোর জন্য? চরণ, এটা আমার ভুল নয়, তোর জন্যই আমি শিবাঙ্গীকে পেতে পারিনি। তো কি এবারে শিবাঙ্গীকে পেয়েছিস? চরণ বলে হাসতে লাগলো, আজে আর তুই যেমনিভাবে আমার সামনে আমার বাবা সমান মানুষকে মেরেছিস, তোরও সময় চলে এসেছে। অভিনব, আজে আমায় ছেড়ে দে। আমি যা করেছি কোনো শত্রুতার কারণে নয়, এটা শুধু ব্যবসা ছিল, আর কিছুই না। রিতম গিটারে তার দিয়ে চরণের পা কেটে দেয়, তার মাথা ধরে নিচে ফেলে দেয়। আর শিবাঙ্গীকে মৃত্যু দেখার জন্য ওকে কিছু করিস না অজয়, শিবাঙ্গীকে ছেড়ে দে। অজয় গিটারে তার দিয়ে শিবাঙ্গীর গলা কেটে দেয়। শিবাঙ্গী খুবই কষ্ট ও চিৎকার করতে করতে মারা যায়। অজয় জোরে জোরে হাসতে থাকে, যেন সঙ্গীতকারের রূপে নরক থেকে আসা যমরাজ ছিল। সে নিজের গিটার দিয়ে চরণ আর অভিনবকে মারতে থাকে, ততক্ষণ মারতে থাকে যতক্ষণ না তাদের প্রাণ বেরিয়ে যায় আর রিতমের রাগ ঠান্ডা না হয়ে যায়।